আগামীকালের মধ্যে ৬৪ জেলায় পৌঁছে যাবে ভ্যাকসিন। আজ গেছে চট্টগ্রাম সহ ২৫ জায়গায়। চলছে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ। অনেকদিন ভোগান্তির পর প্রতিষেধক পাচ্ছি, আমরা একটা আত্মবিশ্বাস কাজ করতেছি। ইনশাল্লাহ আশা করতেছি আমরা সবাই উপকৃত হব। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এখানে আমরা ভ্যাকসিনগুলো প্রেরণ করব এবং ওখানেই প্রয়োগের ব্যবস্থা। বৃহস্পতিবার থেকে মোবাইল অ্যাপে নিবন্ধন। প্রত্যেকটা উপজেলায় কিন্তু আমাদের এই ইন্টারনেট কানেকশন সহ আমাদের ল্যাপটপ সহ দেয়া আছে। আইসিটিরও একটা করে অফিস আছে। এলাকায় ঘোষণা দিয়ে দেওয়া হবে যে আপনারা যার যখন সুবিধা মতন এসে এটা রেজিস্ট্রেশন করে যান। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঢাকার ২ সিটিতে বাসা প্রতি ময়লা বিল ১০০ টাকা হলেও আদায় হচ্ছে দ্বিগুণের বেশি। খোঁজ নেই ৬০০ কোটি টাকার। অভিযোগ কাউন্সিলর সহ বিভিন্ন সমিতির বিরুদ্ধে। এবং ৪ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ গাঙ্গুলি। হার্টে দুটো ধমনীতেই স্টেন্ট বসানোর পর সুস্থ তিনি। জেলায় জেলায় তৎপর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, স্বাস্থ্যকর্মী। চলছে মহাকর্মযজ্ঞ। দ্বিতীয় ধাপে চট্টগ্রাম ও রংপুর সহ দেশের ২৫ জেলায় পৌঁছে গেছে ২৪ লাখ ডোজ করোনার টিকা। বেশ কয়েকটি জেলায় স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণও শুরু হয়েছে। ভ্যাকসিন পৌঁছায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। ভোরে করা পুলিশ পাহারায় দেশের বিভিন্ন জেলায় একে একে পৌঁছে যায় বহুল প্রতীক্ষিত করোনা ভ্যাকসিন। টিকার গুণগত মান ঠিক রাখতে আগে থেকেই প্রস্তুত জেলার ইপিআই স্টোরগুলো। সরবরাহকারী প্রতিষ্ঠান বেক্সিমকোর রেফ্রিজারেটর ভ্যানে রোববার ভোরে চট্টগ্রামে পৌঁছে ৩৮ কার্টনে ৪,৫৬,০০০ টিকা। একই সময়ে রংপুরে পৌঁছে ২,৪০,০০০ ডোজ করোনা ভ্যাকসিন। সিভিল সার্জন সহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ১৭টি কার্টনে আনা টিকা গ্রহণ করেন। চিকিৎসক ও পুলিশ সহ যারা করোনা প্রতিরোধের সামনে সারিতে আছেন, অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে তাদের দেয়া হবে বলে জানান দায়িত্বপ্রাপ্তরা। আমাদের ফ্রন্টলাইনার যারা আছে তাদের একটি লিস্ট আছে, সেখান থেকে আমরা সেদিন যিনি আমাদেরকে নিজ থেকেই যিনি প্রথমে আসতে চান তাকে আমরা বেছে নেব। ভ্যাকসিনেটর তাদের ট্রেনিং প্রক্রিয়া চলছে। আগামী ৭ ফেব্রুয়ারি সারা দেশব্যাপী এটা একযোগে চালু করা হবে। এরই মধ্যে ময়মনসিংহ, কক্সবাজার সহ জেলায় জেলায় চলছে ভ্যাকসিন দেওয়ার প্রশিক্ষণ কার্যক্রম। প্রতি উপজেলায় ৪ জন স্বাস্থ্য বিভাগের কর্মী ও ৫০ জন স্বেচ্ছাসেবী ভ্যাকসিন প্রয়োগে কাজ করার কথা রয়েছে। কুড়িগ্রামে ২ দিন করে মোট ৪ দিনের এই প্রশিক্ষণে জেলার ৯ উপজেলার ৪৯ জন স্বাস্থ্য কর্মকর্তা অংশগ্রহণ করছেন। এই প্রশিক্ষণ নিয়ে তারা নিজ নিজ উপজেলার ভ্যাকসিনেটর ও স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দিবেন। টিকাদানকারী এবং তাদের স্বেচ্ছাসেবীদের এই ট্রেনিংটা সংগঠনের মাধ্যমে এই ট্রেনিংটা সম্পন্ন করা হবে এবং পরবর্তীতে তারা তাদের মতো করে বিভিন্ন স্ব উপজেলায় গিয়ে ট্রেনিংটা প্রদান করবেন। যখন টিকা দিব তখন আমাদের টিকাদান কর্মী এবং স্বেচ্ছাসেবী যারা আছে তাদের কি কি দায়িত্ব আছে এ সম্পর্কে আমাদেরকে তথ্য দেওয়া হচ্ছে। এদিকে বহুল আকাঙ্ক্ষিত এই ভ্যাকসিন পৌঁছায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। অনেকদিন ভোগান্তির পর প্রতিষেধক পাচ্ছি, আমরা একটা আত্মবিশ্বাস কাজ করতেছি। ইনশাল্লাহ আশা করতেছি যে যদি এরকম ভাবে আমাদের যদি ভ্যাকসিন যদি এভাবে আসে, ইনশাল্লাহ আমরা সবাই উপকৃত হব। টিকাগুলো সংরক্ষণ করা হচ্ছে হাসপাতাল সহ সারা দেশের ইপিআই সেন্টারগুলোতে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হবে টিকাদান কর্মসূচি। সাদিয়া আফরিন, সময় সংবাদ। এই মুহূর্তে সিলেটে আছেন রিপোর্টার ইকরামুল কবির এবং ময়মনসিংহে আছেন রিপোর্টার হারুনুর রশিদ। প্রথমেই যাচ্ছি ইকরামের কাছে। ইকরাম। ধন্যবাদ সাদিয়া। বহু প্রতীক্ষিত ভ্যাকসিন ইতিমধ্যে সিলেটে পৌঁছে গেছে। 12:15টার দিকে এই যে আমার পিছনে যেই ভ্যানটি দেখতে পাচ্ছেন, ফ্রিজ ভ্যান এবং বেক্সিমকো কোম্পানি, সেই ভ্যানে করে 19 কার্টুন ভ্যাকসিন এসছে, যার ভ্যাকসিনের ডোজের পরিমাণ 2,28,000 ভ্যাকসিন পৌঁছে গেছে। এবং তার আগে এই ভ্যানটি সুনামগঞ্জে প্রায় 84,000 ভ্যাকসিন দিয়ে আসে, নামিয়ে দিয়ে সিলেটে আসে। এর আগে গত পরশুদিন ৭২,000 ভ্যাকসিন এসেছিল হবিগঞ্জে এবং মৌলভীবাজারে 60,000 ভ্যাকসিন। এ পর্যন্ত সিলেট বিভাগে 4,44,000 ভ্যাকসিন এসে গেছে এবং আগামী 7
ফেব্রুয়ারি থেকে এই ভ্যাকসিনগুলো প্রয়োগ করা হবে। বিভিন্ন জনের যেই তালিকা করা হচ্ছে 12টি ক্যাটাগরির, প্রথম সারিতে থাকবে স্বাস্থ্য বিভাগের কর্মীরা, চিকিৎসকরা, এভাবে 7টি ক্যাটাগরি ভাগ করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধারা আছে, গণমাধ্যম কর্মীরা আছে, এভাবে দেওয়া হবে। এবং সিলেটে যদি বলি, সিলেটে 25টি, সিটি কর্পোরেশনের 25টি কেন্দ্র সহ মোট 153টি কেন্দ্র, 13টি উপজেলাতে 153টি কেন্দ্রে এই ভ্যাকসিন দেওয়া হবে। এবং যারা ভ্যাকসিন প্রদান করবেন সেই স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এবং আজ, কাল এবং এই কয়দিন, অর্থাৎ যে সিভিল সার্জন ডক্টর প্রেমানন্দ মণ্ডল আমাদেরকে যেটি বলেছেন, 4 তারিখের মধ্যে পুরো প্রস্তুত করে দেওয়া হবে যে কেন্দ্রগুলোতে যারা টিকা দিবে এবং সেই যারা স্বাস্থ্যকর্মী আছেন যারা টিকাতে দেওয়াতে প্রশিক্ষণ নিচ্ছে, সবাইকে 4 তারিখের মধ্যে তারা প্রস্তুত করে 7 তারিখ থেকে এই আমার যে পিছনে ইপিআই যেই স্টোরটি রয়েছে, এই ইপিআই স্টোর থেকে সেই ভ্যাকসিনগুলো প্রত্যেকটি উপজেলা পৌঁছে যাবে, সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন কেন্দ্রে পৌঁছে যাবে। সব কিছু মিলে বলা যায় সিলেট একেবারে প্রস্তুত রয়েছে আগামী 7 তারিখ থেকে ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে। এই ক্ষেত্রে যে আজকে ভ্যাকসিন আসার পরপরই স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন সমন্বয় কোভিড-19 সমন্বয় কর্মকর্তারা এসে এটি গ্রহণ করে। মোটামুটি সাথে এই ছিল সিলেটের যে ভ্যাকসিন এলো তার সর্বশেষ খবর। এবার আমি চলে যাচ্ছি ময়মনসিংহের খবর জানার জন্য। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। ধন্যবাদ ইকরাম। সারা দেশের মতো ময়মনসিংহেও করোনা প্রতিষেধক টিকা প্রদানের জন্য যে কার্যক্রম সেটি বেশ জোরে সোরেই চলছে ময়মনসিংহে। আজকে আমরা এখন ময়মনসিংহ সিভিল সার্জন অফিসে আছি। এখানে টিকা প্রদানকারীদের প্রদানের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যে প্রশিক্ষণ কার্যক্রম সেটি চলছে। এখানে মূলত আজকে যে প্রশিক্ষণটি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে প্রশিক্ষকদের প্রশিক্ষণ। অর্থাৎ যারা এখান থেকে আজকে প্রশিক্ষণ নিচ্ছেন তারা নিজ নিজ উপজেলায় গিয়ে তাদের যারা টিকাদানকারী আছে তাদেরকে প্রশিক্ষণ দিবেন এবং তাদের এখান থেকে যে টিকাদানের যে নিয়ম আছে, যে পদ্ধতিগুলো দেখানো হয়েছে, সেগুলো এখান থেকে তারা হাতে কলমে শিক্ষা দিবেন যারা টিকাদানকারী আছেন তাদেরকে। আমি একটু যদি বলি যে এখানে সিভিল সার্জন অফিসে যারা আজকে টিকাদান প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন তারা হচ্ছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা আছেন কর্মকর্তা আছেন, একজন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আছেন, মেডিকেল অফিসার আছেন। সব মিলিয়ে প্রতিটি উপজেলা থেকে আমরা সিভিল সার্জনের কাছ থেকে জানতে পেরেছি যে বিষয়টি, সেটি হচ্ছে প্রতিটি উপজেলা থেকে 5 জন করে প্রশিক্ষক তৈরি করা হচ্ছে এবং এই প্রশিক্ষক তৈরির প্রশিক্ষণটা এখানে দেওয়া হচ্ছে। তারা তাদের নিজ নিজ উপজেলায় গিয়ে যারা টিকাদান করবেন তাদেরকে সেই প্রশিক্ষণটা দেবেন। তো সিভিল সার্জন আমাদের জানিয়েছেন যে ময়মনসিংহে প্রথম পর্যায়ে 3,24,000 ডোজ করোনা প্রতিষেধক টিকা এসেছে। এই টিকাগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তালিকা প্রস্তুতের যে কাজ, সেই কাজগুলো চলছে এবং সরকারের বা স্বাস্থ্য অধিদপ্তরের যে নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুযায়ী সবগুলো কাজ বাস্তবায়িত হচ্ছে। এবং এই টিকাদান কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ময়মনসিংহ সিটি কর্পোরেশনে 8টি বুথ স্থাপন করা হবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 3টি করে বুথ থাকবে এবং যদি প্রয়োজন হয় তাহলে প্রত্যেকটি ইউনিয়নে 2টি করে বুথ স্থাপন করা হবে বলে আমরা এখান থেকে জানতে পেরেছি। এবং প্রত্যেকটি বুথে 2 জন করে টিকাদানকারী থাকবেন, যারা প্রশিক্ষিত টিকাদানকারী, যারা সাধারণ মানুষ যারা আসবেন নিবন্ধনের মাধ্যমে টিকা গ্রহণ করার জন্য তাদেরকে টিকাগুলো প্রয়োগ করবেন। এছাড়া আরেকটি বিষয় এখানে রাখা হয়েছে যে টিকাদানের পর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে সেটি মোকাবেলা করার জন্য যে প্রস্তুতি দরকার, সেই প্রস্তুতিও জেলা সিভিল সার্জন অফিস থেকে নেওয়া হয়েছে বলে সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে করোনা টিকাদানের যে প্রশিক্ষণ কার্যক্রম তার সর্বশেষ। ভ্যাকসিন কার্যক্রমের বিষয়ে জানাচ্ছিলেন রিপোর্টার হারুনুর রশিদ। তার আগে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রিপোর্টার ইকরামুল কবির। এদিকে আগামীকালের মধ্যে দেশের 64 জেলায় করোনার টিকা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া ফেব্রুয়ারির 4 তারিখের মধ্যে গুগল প্লে স্টোরে সুরক্ষা অ্যাপস পাওয়া যাবে বলেও জানানো হয়। দুপুরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। 7 ফেব্রুয়ারি শুরু হবে গণহারে করোনার টিকা প্রয়োগ। এরই মধ্যে 15,000-এর বেশি টিকা প্রত্যাশী নিবন্ধন করেছেন সুরক্ষা ওয়েবসাইটে। চলছে জেলায় জেলায় বিতরণ কার্যক্রম। অধিদপ্তরে দেয়া তথ্য মতে দেশ জুড়ে এই কার্যক্রমে থাকবে প্রায় 7,500 টিম, প্রতিটি দলে থাকবে 6 জনের সদস্য। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সাংবাদিকদের জানান সোমবারের মধ্যেই সব জেলায় পৌঁছে যাবে করোনার টিকা। আজকালকের মধ্যে তারা সব জায়গায় পৌঁছে দিতে পারবে, ঠিক আছে, আর দেরি হবে না। আমাদের বুথগুলো তৈরি আছে আর আমাদের ট্রেনিংটা আজকে শেষ হয়ে যাওয়ার কথা, আমাদের মানে উপজেলা এবং জেলা পর্যায়ে সমস্ত ট্রেনিংগুলো। তবে ওয়েবসাইটের মাধ্যমে এখনো চলছে নিবন্ধন। মহাপরিচালক জানান অ্যাপ পেতে আরো কয়েকদিন সময় লাগবে। 4 তারিখের মধ্যে
তাদের এটা নাকি মোবাইলে পাওয়া যাবে, গুগল প্লে স্টোরে থাকবে, এই সমস্ত আমাকে জানিয়েছেন। এটা তো আর আমি বানাই নাই, এখন আইসিটি মন্ত্রণালয় বানিয়েছে, তারা আমাদেরকে জানিয়েছে। এটা মঙ্গলবারের মধ্যে এই কর্মসূচিতে যুক্ত সবাইকে প্রশিক্ষণের আওতায় আনা হবে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ঢাকার 2 সিটিতে ফ্ল্যাট প্রতি ময়লার বিল সর্বোচ্চ 100 টাকা নির্ধারণ করে দেয়া হলেও আদায় করা হচ্ছে 150 থেকে 300 টাকা। সেবা না মিললেও গুনতে হচ্ছে বিল। ময়লা সংগ্রহকারীরা বিল বাবদ বছরে 612 কোটি টাকা আদায় করলেও উত্তর সিটি কর্পোরেশন এ থেকে কোনো অর্থই পায় না, আর দক্ষিণ সিটি পাচ্ছে মাত্র 9 কোটি টাকা। শাকির আহমেদের রিপোর্ট। বর্জ্য সংগ্রহকারীরা বাসা থেকে ময়লা সংগ্রহ করে তা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে নিয়ে যায়। এর জন্য ময়লা সংগ্রহকারীরা ফ্ল্যাট প্রতি সর্বোচ্চ 100 টাকা বিল নিতে পারবে বলে নির্ধারণ করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ফ্ল্যাট প্রতি সর্বোচ্চ 100 টাকা ময়লার বিল নির্ধারণ করে দেয়া থাকলেও 49 নম্বর ওয়ার্ডের ধলপুর এলাকায় প্রতিটি রুম থেকে নেওয়া হচ্ছে 100 টাকা ময়লার বিল। প্রতি ফ্ল্যাট থেকে 400 টাকা, রুম প্রতি 100 টাকা। 100 টাকা পাইলে একদিনের বাজার চলে, আপনাকে 100 টাকা দিলে আমরা কাম করতে এটা জানি না। ময়লা ফালাইলো দিতে হইব, না ফালাইলো দিতে হইব। এক রুমের 100 টাকা চায়, আমাদের ফ্ল্যাট বাসা না, এটা রুম বাই রুম। ময়লা সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলো 2 সিটি থেকে বছরে 612 কোটি টাকা আদায় করে, অথচ এ অর্থ থেকে দক্ষিণ সিটি কর্পোরেশন পায় মাত্র 9 কোটি টাকা, আর উত্তর সিটি কর্পোরেশন এ অর্থের কোনো অংশই পায় না। বাকি 603 কোটি টাকার কোনো হিসাব নেই। উত্তর সিটির 8 নম্বর ওয়ার্ডে ময়লা সংগ্রহকারী ফ্রেন্ডস কল্যাণ সংঘ নামের একটি প্রতিষ্ঠানের অভিযোগ, স্থানীয় কাউন্সিলর আবুল কাশেম মোল্লা প্রতি মাসে 24,000 টাকা করে চাঁদা নেন। আরেকটি প্রতিষ্ঠান চাঁদা দেয় উন্নয়ন সমিতিকে। এসব টাকা কোথায় খরচ হয় তার কোনো সদুত্তর মেলেনি। কমিশনার আসার পর 3 মাস তারে দিছি, 25,000 টাকা চাইছিল, হাত পাও ধরিয়া 1,000 টাকা কম দেই। যদি এরকম হয় আমি রাজনীতি ছাড়ব, কাউন্সিলর ডিভিশন অ্যাবলক পুলিশিং উন্নয়ন কমিটি মাসে টাকা দিয়ে হইল গিয়ে 50,000। ওইটা আমরা অ্যাবলক উন্নয়নের কাজে খাতে খরচ করি, শুধু উন্নয়ন খাতে। আর টেন্ডার প্রক্রিয়ায় আনার পর এসব অব্যবস্থাপনা দূর হবে বলে আশা ডিএনসিসির। এদেরকে আমরা একটা নীতিমালার আন্ডারে নিয়ে আসছি, ওখানে বলা আছে যে তার কত টাকা পর্যন্ত সে নিতে পারবে সর্বোচ্চ। আমি আশা করছি যে এটা যখন আমরা ইমপ্লিমেন্ট করবো, ইনশাল্লাহ এখন যে অবস্থা আছে অনেক উন্নত হবে। নির্ধারিত বিলের বাইরে কেউ অর্থ আদায় করলে টেন্ডার বাতিল সহ ব্যবস্থা নেওয়ার কথা বলছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। আমরা কিন্তু সেই সকল সংগ্রহকারীকে আমরা নিয়ে আসছি, তাদের সাথে আমরা কথা বলছি, নিবৃত্ত করার চেষ্টা করছি। যদি না নিবৃত্ত হয় পরবর্তীতে আমরা তাদের নিবন্ধন বাতিল করে দেব। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ঢাকার চারপাশে নৌপথ সচল ও যুগোপযোগী করতে রাজধানীর বাবুবাজার ও টঙ্গী ব্রিজ সহ 13টি ব্রিজ ভেঙে নতুন উচ্চতা সম্পন্ন ব্রিজ নির্মাণের কথা জানিয়েছেন এলজিআরটি মন্ত্রী তাজুল ইসলাম। দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নদীর দখল দূষণ রোধে আয়োজিত এক পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন, যেসব কারখানায় ইটিপি নেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 13টা ব্রিজকে চিহ্নিত করা হয়েছে, সেগুলোকে নৌ চলাচলের উপযোগী করতে হলে নেভিগেশন ফ্যাসিলিটিতে যদি এনশিওর করতে হয় তাহলে এগুলো ভেঙে পুনর্নির্মাণ করতে হবে, এবং সেগুলোকে জন্য এলজিডি অলরেডি তাদের কাজ আরম্ভ করে দিয়েছে। এবং আমরা সেতু বিভাগ যেহেতু আজকে কমিটি মিটিং না, সদস্য ছিল না, আমরা ওনাদেরকে নিয়ে আমাদের আহসান সাহেব এডিশনাল সেক্রেটারি প্রাইম মিনিস্টার অফিসে, যিনি নাকি সেক্রেটারি অফ দিস কমিটি, তো উনি ওনাদের সাথে কোঅর্ডিনেট করে এই বিষয়ে সিদ্ধান্ত নেন। রংপুর কুড়িগ্রাম মহাসড়কের 5.5 কিলোমিটার রাস্তা তৈরির পর আবার কার্পেটিংয়ের পাথর তুলে ফেলা হচ্ছে। বড় কোনো অনিয়মের কারণেই এমনটি হচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করলেও ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সড়ক ও জনপথ বিভাগ বলছে এক এক কথা। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। 4-5 বছর ধরে ভাঙা রাস্তার দুর্ভোগ পোহানোর পর সম্প্রতি রংপুর নগরীর পার্কের মোড় থেকে কুড়িগ্রাম অভিমুখে প্রায় 22 কিলোমিটার রাস্তার কাজ শুরু হয়েছে। 3 ভাগে বিভক্ত পার্কের মোড় থেকে কলাবাগান পর্যন্ত 5.6 কিলোমিটার কাজটি মাস দুয়েক ধরে প্রায় শেষ করে আনে মোজাহার এন্টারপ্রাইজ লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু হঠাৎ করে নতুন রাস্তাগুলো তুলে ফেলতে দেখে অবাক এলাকাবাসী। পাথর কম, মাটি বেশি ফেলেছিল, ফেলে ডলাডলি করে সমান করে দিল, দেওয়ার পর হচ্ছে না, আবার ফির পরে পানি মারে, আবার ফির ফুললো, এভাবে 3 বার ঘুরছে। মাসের কাজ 2-1 বছর সময় লাগে, তা আমাদের জনগণের ক্ষতি, গাড়ি ঘোড়ার ক্ষতি, রোডের ক্ষতি। প্রকল্পের শ্রমিকরা বলছেন বালু পাথর ব্যবহার ঠিক না হওয়ায় এসব তুলে ফেলা হচ্ছে। একটু ঠিকনেসের সমস্যা হয়েছে, মানে হাইটের ঠিকনেসের সমস্যা হয়েছে, এই কারণে আবার
এইখানে যে পাথরটা লাগবে এটা হচ্ছে সরকারি ল্যাবে বলেছে যে এই পাথরটা চলবে না, আপনার একটু বড় পাথর দিতে হবে, এই জন্য বড় পাথর দিয়ে এখন আবার কাজ সমাপ্ত করতেছে। আর ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক বলছেন, কর্তৃপক্ষের ভুল সিদ্ধান্তে ডিজাইন পরিবর্তন হওয়ায় তৈরি করা রাস্তার বেড তুলে নতুন করে হচ্ছে। আগে যে ডিজাইন ছিল সেই ডিজাইনটা পরিবর্তন করে আবার নতুন করে রোডস অ্যান্ড হাইওয়ে ডিজাইন দিছে, সেই কারণে আমরা আবার নতুন করে মাল ফেলতেছি। নির্মাণের ত্রুটির কথা স্বীকার করলেও অনিয়ম দুর্নীতি হয়নি, বরং নিয়মমাফিক কাজ হচ্ছে বলে দাবি এই প্রকৌশলীর। আগে যে প্রপোর্শন ছিল ঠিকাদার সেই প্রপোর্শন অনুযায়ী কাজ করেছে, কিছু ভুল ত্রুটি ছিল সেই অনুযায়ী আমরা এখন ফাইনাল করেছি। 5.6 কিলোমিটার রাস্তা নির্মাণের প্রকল্পটি 13 কোটি 35 লাখ টাকার। সময় সংবাদ, রংপুর। কুমিল্লার মুরাদনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্পত্তি দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। স্কুলের জমি দখলমুক্ত করে দ্রুত নতুন ভবন করতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, স্কুলের জমি নিয়ে মামলা নিষ্পত্তি হলে ব্যবস্থা নেওয়া হবে। বাহার রায়হানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কুমিল্লার মুরাদনগরের কুলুবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠানটির নামে রয়েছে 33.5 শতক জমি, অথচ বিদ্যালয়টির অধিকাংশ জমি দখল হওয়ায় অবশিষ্ট আছে মাত্র 12.5 শতক। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের 21.5 শতক জমি দখল করে তার উপর বহুতল ভবন নির্মাণ করছেন স্থানীয় একটি চক্র। এতে স্কুলের পুরাতন ও জরাজীর্ণ ভবন ভেঙে নতুন ভবনের নির্মাণ প্রকল্প বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। দ্রুত বিদ্যালয়ের জমি দখলমুক্ত করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী। আমার বাবা মরহুম মোবারক আলী সরকার 33 শতাংশের উপর জমিটা দিয়ে যান, তো বর্তমানে সেটা 12 শতক দেখাচ্ছে বিএসএ। স্কুলের যেন টোটাল সম্পত্তিটা বুঝায় দিয়ে স্কুলটাকে পুনর্নির্মাণ করার জন্য আমি ফিরাই দিতে পারি, সেটাই আমার চাওয়া। এই কেস মামলা এটা আমরা ব্যাপার না, আমরা হচ্ছে স্কুলটা এই জায়গায় যেন হয়, আবার আমাদের স্কুলটা ভাঙা, আমরা নতুন স্কুল চাই। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, স্কুলটির সম্পত্তি দখলের বিষয়ে আদালতে মামলা চলছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। দলিল আছে আমাদের 33 শতাংশেরই। স্কুলের প্রতিবেশী কিছু লোক, একজন লোক সীমানা প্রাচীর করে কিছুটা জমি দখল করেছেন, সেই উদ্ধারের জন্য উপজেলা প্রশাসন সার্বিক প্রচেষ্টা গ্রহণ করছে। বাস্তবতা দখল এবং কাগজপত্র রেকর্ড অনুযায়ী যেটা পাওয়া যাবে আমরা সেটাই কোর্টের সামনে উপস্থাপন করব এবং পরবর্তীতে বিজ্ঞ বিচারক তার সিদ্ধান্ত জানাবেন। 1965 সালে মুরাদনগরের কুলুবাড়ি গ্রামে দানবীর মোবারক সরকার 33.5 শতক জমির উপর প্রতিষ্ঠিত করেন বিদ্যালয়টি। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 600। সময় সংবাদ, কুমিল্লা। ব্যবহার সহজ, জ্বালানি খরচও কম, হতে পারে আয়ের মাধ্যমও। এসব কারণে দেশে বাড়ছে মোটরসাইকেলের ব্যবহার। এই চাহিদাকে পুঁজি করে দেশে শিল্প কারখানা গড়ে তুলেছেন উদ্যোক্তারা। বর্তমানে মোটরসাইকেল আমদানিতে শুল্ক হার 152%, অথচ দেশে সংযোজন করলে তা 28%। আমদানি আর তৈরির মাঝখানে শুল্ক হারের বিশাল ব্যবধান বড় ভূমিকা রেখেছে মোটরসাইকেল শিল্পের উন্নয়নে। শুভ খানের রিপোর্ট। উন্নত মানের এমএস শিট মডেল অনুযায়ী কাটা হচ্ছে অবিরামভাবে। ইঞ্জিন বাদে খণ্ডিত এসব শিটের এক একটি অংশ দিয়েই তৈরি হচ্ছে পুরো ফুয়েল ট্যাঙ্ক, মাডগার্ড কিংবা ফ্রেম বডির বিভিন্ন অংশ। প্রাথমিক কাজ শেষে এসব যন্ত্রাংশ আবার পাঠানো হচ্ছে ওয়েল্ডিং শাখায়, যেখানে গিয়ে প্রতিটি যন্ত্রাংশে প্রয়োজনীয় কাটছাঁট হচ্ছে সংযোজন। কর্মীরা জানালেন, ওয়েল্ডিং শপে ফুয়েল ট্যাঙ্ক, মেইন স্ট্যান্ড, রিয়ার ফ্রক, ফুটপ্যাক সহ অন্যান্য যন্ত্রাংশ তৈরি হয়। গুণগত মানও পরীক্ষা করা হয় এই শাখায়। হুন্ডার যে লেগ গার্ড, এই লেগ গার্ডটা কিন্তু আমরা বর্তমানে এখানে উৎপাদন করতেছি, ওনারা আমাদেরকে রিকুইজিশন দিচ্ছে। এরপর পেইন্টিং শাখা হয়ে যন্ত্রাংশগুলো চলে যায় সংযোজন শাখায়, যেখানে পূর্ণাঙ্গ রূপ পায় প্রতিটি মোটরসাইকেল। মডেল এখানকার লোকজন করে, কিছু মেকানিক আছে যাদেরকে আমরা বাইরে থেকে ট্রেন করে নিয়ে আসছি। ময়মনসিংহের ভালুকায় কারখানা স্থাপন করে ইঞ্জিনের কিছু অংশ বাদে মোটরসাইকেলের 80% বেশি যন্ত্রাংশ তৈরি করছে দেশীয় প্রতিষ্ঠান রানার। সরকারের শুল্ক ছাড়ের সুযোগ নিতে রানার ছাড়াও ভারতের বাজাজ, টিভিএস ও হিরো, জাপানের হোন্ডা, সুজুকি ও ইয়ামাহাও বাংলাদেশে কারখানা স্থাপন করেছে। একটা কম্পোনেন্টসের দামই একটা জামার দামের থেকে বেশি। একটা মোটরসাইকেলে প্রায় 500-র বেশি কম্পোনেন্টস আছে। এই কম্পোনেন্টসগুলো যে বানানো এবং এক্সপোর্ট করার জন্য অন্য দেশরা চাচ্ছে, আমাদের সাথে কিন্তু বহু দেশ কথা হচ্ছে যে তুমি বানায় দাও। বর্তমানে দৈনিক 20 থেকে 25টি মডেলের 500 মোটরসাইকেল উৎপাদন করছে রানার।
অভ্যন্তরীণ বাজারের জন্য সর্বোচ্চ 165 সিসি এবং রপ্তানির জন্য সর্বোচ্চ 200 সিসির মোটরসাইকেল তৈরি হচ্ছে। এর মধ্যে 10 থেকে 12টি মডেল রপ্তানি হচ্ছে পার্শ্ববর্তী দেশ নেপালে এবং রপ্তানির অপেক্ষায় রয়েছে আফ্রিকার আরও কয়েকটি দেশ। শুভ খান, সময় সংবাদ, ভালুকা, ময়মনসিংহ। 4 দিন পর বাড়ি ফিরে গেলেন সাবেক ভারতীয় অধিনায়ক ও বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি। স্থানীয় সময় রোববার সকাল 11টার দিকে হাসপাতাল থেকে বের হয়ে যান তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, হৃদযন্ত্রের দুটো ধমনীতেই সফলভাবে স্টেন্ট বসানো নিয়ে কোনো সমস্যা হচ্ছে না সৌরভের। আপাতত বাড়িতে বিশ্রামে থাকবেন প্রিন্স অফ কলকাতা। মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় 4 দিন পর হাসপাতাল থেকে ছুটি পেলেন। সকাল থেকে এরই তোড়জোড় শুরু হয়েছে কলকাতার বাইপাস সংলগ্ন রাস্তার ধারের হাসপাতাল কর্তৃপক্ষের। তাকে এক নজর দেখতে ভিড় হাসপাতাল প্রাঙ্গণে। সকালে হাসপাতালের সিইও রানা দাশগুপ্ত সাংবাদিকদের জানান, সৌরভ গঙ্গোপাধ্যায় সুস্থ হয়ে গেছেন, তাই রোববারই তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে। এর কিছুক্ষণ পরই হাসপাতাল থেকে বেরিয়ে আসেন প্রিন্স অফ কলকাতা। নিজেই হেঁটে গাড়িতে ওঠেন। দাদা এখন সম্পূর্ণ সুস্থ আছেন, সম্পূর্ণ সুস্থ করে ওনাকে আমাদের হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। He is a normal patient, he is absolutely all right, okay, and he is on home with his family. 27 জানুয়ারি বুধবার বুকে ব্যথা নিয়ে দ্বিতীয় দফায় হাসপাতালে ভর্তি হন। পরদিন বৃহস্পতিবার বিকেলে তার হৃদযন্ত্রে দুটো ধমনীতেই সফলভাবে স্টেন্ট বসানো হয়। এরপর থেকে দ্রুত চিকিৎসায় সাড়া দিতে থাকেন ভারতীয় ক্রিকেটের সাবেক অধিনায়ক ও ভারত ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। চলতি মাসের 2 তারিখেই প্রথমবারের মতো হৃদযন্ত্রের সমস্যা নিয়ে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ। সেখানে তার হৃদযন্ত্রের 3টি ধমনীতেই ব্লকেজ শনাক্ত হয়। সেখানে তার একটি ধমনীতে স্টেন্ট বসানো হলেও 2টো ধমনীতে বসানো বাকি ছিল। 4 সপ্তাহের মধ্যেই তাকে বাকি 2টো ধমনীতে স্টেন্ট বসানোর পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা, কিন্তু এরই মধ্যে নতুন করে তিনি বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি হন। আপাতত বাড়িতে বিশ্রামে থাকবেন মহারাজ। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। শীতের ভোরে গাছ থেকে রস নামিয়ে শুরু হয় গুড় তৈরির ব্যস্ততা। রাজশাহীর বিভিন্ন উপজেলায় তৈরি গুড় শুধু স্থানীয় বাজারে নয়, ব্যবসায়ীদের হাত ঘুরে চলে যাচ্ছে দেশের নানা প্রান্তে। আব্দুস সালামের ক্যামেরায় সাইফুর রহমান রকির রিপোর্ট। ভোরের আলো ফোটার পর গাছিরা খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করেন। সংগৃহীত রস টিনের পাত্রে ঢেলে জাল দিয়ে গুড় তৈরির প্রক্রিয়া শুরু হয়। আস্তে আস্তে রস গাঢ় হয়ে রূপ নিতে থাকে গুড়ে। পরম যত্নে গাছিরা সুস্বাদু মশলা ও লালি গুড় তৈরি করেন। এরপর বিভিন্ন আকারের ছাকে বসিয়ে গুড়ের প্রস্তুতি শেষ করেন। এরপর বিক্রির জন্য বাজারে নেন। শীতের এই মৌসুমে পাটালি মশলা ও লালি গুড় তৈরি করেই চলে গাছিদের জীবন সংসারের চাকা। আমাদের 100টা গাছ আছে এবং সেই গাছ থেকে আমরা রস নামা নিয়ে আসি। আমাদের গুড়ের একটু বেশি চাহিদা, মানে চিনি না মিশ করে আমরা গুড় তৈরি করি। প্রতিদিন আপনার 20 কেজি 15 কেজি 20 কেজি এভাবে গুড় হয়। রোববার ও বুধবার এই দুদিন সকাল থেকেই জমজমাট হয়ে ওঠে রাজশাহীর দুর্গাপুর উপজেলার গুড়ের হাট। চলে পাইকারি দরে বেচাকেনা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা এই হাট থেকে চাহিদা অনুযায়ী খেজুরের গুড় কিনে নিয়ে যান। মান ভালো, আমরা মূলত চাপাই থেকে এসেছি। এখানে বাইরের পার্টি এসে নিয়ে যায়, বিভিন্ন এলাকায় বিক্রি করে। আলু বিক্রি হচ্ছে 60 টাকা কেজি পাইকারি, আর ঠান্ডা বিক্রি হচ্ছে 80 টাকা কেজি। বর্তমান বাজারে এসব গুড় পাইকারি বিক্রি হচ্ছে 85 টাকা কেজি দরে। দাম ভালো পাওয়ায় সন্তুষ্ট গাছিরা। বাজার 80, 82, 84, গুড় ভালো, মানসম্মত গুড় ভালো। বছর বাজারটা ভালো পানো, 80 থেকে 82, 85, 105 পর্যন্ত বেশি। প্রায় 6000 গাছি রাজশাহীর বিভিন্ন উপজেলায় খেজুরের গাছ লিজ নিয়ে রস সংগ্রহের উপযোগী করে তৈরি করেন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আগামীকালের মধ্যে 64 জেলায় পৌঁছে যাবে ভ্যাকসিন। চলছে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ। বৃহস্পতিবার থেকে মোবাইল অ্যাপে নিবন্ধন। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।